আমরা সিকিমে আসার পরে থেকেই যারা আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রতিটা মুহূর্তে কিন্তু ফোন করে শুনছি কি পরিস্থিতি। তবে সিকিমের পরিস্থিতি অত্যন্ত খারাপ। টিভির খবরে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে থেকে যাচ্ছে। তবে কিন্তু সিকিমের সব জায়গা নয়, সেটা হচ্ছে নর্থ। আমাদের ঘোরার প্ল্যানে নর্থ সিকিম থাকলেও আমাদের পৌঁছানোর কোনো ক্ষমতা সেখানে হয়নি, কারণ প্রশাসন থেকেই সেটা বন্ধ করে রেখেছে। রাত্রিবেলাটা স্টে করার পরে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নাথুলা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু ঠান্ডা সম্বন্ধে সেরকম খুব একটা ধারণা ছিল না, তাই সবাই সবার মতন ক্যাজুয়ালি বেরিয়েছিল। পথে যেতে যেতে একটু বৃষ্টিও পড়ছিল। পাহাড়ে তো এরকমই হয়, কিছুটা রোদ কিছুটা বৃষ্টি সব মিলিয়ে মিশিয়ে তো ভালোই লাগে। অপূর্ব দৃশ্য, চারিদিকে সবুজের সমারোহ, আবার বৃষ্টি, মেঘলা ওয়েদার না কুয়াশা, সব মিলেমিশে একেবারে একটা অদ্ভুত সৌন্দর্য প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে। জানলা থেকে মন প্রাণ ভরে প্রকৃতি দেখছিলাম, আর একটু একটু বৃষ্টির ছাট যখন মুখে এসে লাগছিল, সে অনুভূতি ব্যাখ্যা করার মতন ভাষা জ্ঞান আমার। পথে কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করে ঘুমাতে পারলাম না, আছে একটা দৃশ্য আমি মিস করি। তারপরে একটু খাওয়া দাওয়ার জন্য রাস্তায় দাঁড়ানো হয়েছিল, আর সেখানের পরিবেশটাও অদ্ভুত সুন্দর ছিল। সবাই খাওয়া দাওয়া করছিল। আমার যেহেতু সব জায়গায় সবকিছু খাওয়া হয় না, তাই জন্য আমার মনটা কিন্তু ফটো তোলার দিকেই ছিল। এখান থেকে আমি আর রায়বাবু একটু সাইড হয়ে গিয়ে কতগুলো ফটো তুলে নিয়েছিলাম। আর তারপরে ওখানে এসে জানতে পারলাম একটা জিনিস অপরিহার্য, যেটা না নিয়ে গেলে হবেই না, সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। যেহেতু ওখানে অল্টিটিউডটা হাই, তাই জন্য সেখানে দমের কষ্ট হতে পারে, তার জন্য 500 রুপিস দিয়ে একটা ছোট অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়েছিলাম। তবে ওটা কিন্তু আমাদের দরকারও লেগেছিল, যদিও বিক্রির সময় আমাদেরকে বলেছিল যদি ব্যবহার না করা হয় তাহলে ওরা আমাদেরকে 200 টাকা ফেরত। তবে ওটা কিন্তু আমাদের কাজে লেগেছিল, আমাদের আর ওদের ফেরত দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়নি। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম নাথুলাতে। যখন নাথুলায় পৌঁছাই, ওরে বাবা, যেরম বৃষ্টি সেরম ঠান্ডা হাওয়া, একেবারে অন্যরকম একটা পরিস্থিতিতে গিয়ে পড়েছি। দাঁড়ানোর কোনো রকম উপায় পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। এই সময়টা এখানে বরফে ঢাকা থাকে, তবে আমরা কিন্তু বরফ দেখতে পাইনি। দমের কষ্ট আমারও প্রচুর হচ্ছিল। উঠতে যাচ্ছিলাম যখনই উপরের দিকটা, তখনই মনে হচ্ছে পা আর বাড়াতে পারছি না। প্রচুর বাচ্চারা দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা মায়েরা ছোটাছুটি করছে। আনন্দ করতে গিয়ে এরকম একটা মুহূর্তের মধ্যেও পড়তে হয়েছে। তারপরে কাঁপতে কাঁপতে কিছুটা উপরে উঠেছিলাম, তবে শেষমেশ যে চীন বর্ডারটুকু পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। রায়বাবু চলে গিয়েছিল ওটা দেখবার জন্য, আর আমরা ঠিক ওখান থেকেই ব্যাক করেছি। 8 জন নাথুলায় পৌঁছালেও কিন্তু বর্ডারের শেষ প্রান্ত পর্যন্ত একা রায়বাবু যেতে পেরেছিল। ওইদিকে যে ঘরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু চীনের। একটা সময় ওটা ভারতের থাকলেও, তবে এখন তার ওটা ভারতের অংশ বলা যাবে না, কারণ ওটা চীন দখল করে রেখেছে। যাই হোক, সে তো চীনের একটু অংশ হলেও দেখে আসতে পেরেছে। ঠান্ডায় আমার ভীষণ কষ্ট হচ্ছিল, ভাবছিলাম কখন নেমে আসবো। তারপরেই আমরা নিচের দিকে যখন রওনা দিলাম, চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম ছাঙ্গুর কাছাকাছি। ছাঙ্গুতে এসে ছাঙ্গুর যে মনোরম পরিবেশ সেইটা উপভোগ করতে করতে কিছুটা ছবি, কিছুটা রিলস, কিছুটা ফটো সবকিছুই আমাদের হলো। প্রকৃতির মাঝখানে গিয়ে বোঝা যাচ্ছিল আমরা প্রত্যেকে কতটা ছেলে মানুষই করতে পারি। এতটা সুন্দর চারিপাশটা ছিল, কি বলবো। তোমরা যারা গেছো তারা তো এটা বুঝতেই পারছো কতটা সুন্দর জায়গা তোমরা দেখেছো। তবে যারা যাওনি, যদি পারো একবার একটু ঘুরে। শুধু যে প্রকৃতি সুন্দর এখানে তা কিন্তু নয়, যারা আধ্যাত্মিকতা বিশ্বাস করো, যারা অলৌকিকতাকে মানবে, তাদের জন্য বলি, এই যে বাবা হরভজন শ্রীনের মন্দির, এখানে সারা পৃথিবীর লোক আসে শুধুমাত্র এইটুকু দর্শন করতে বা তার শরণাগত হতে, তার আশীর্বাদ নিতে। যে মানুষটা মৃত হয়েও আজও সবাই মনে করেন যে তিনি জীবিত এবং প্রতিদিন ডিউটি করে চলেছে। একজন সেনাবাহিনীর অফিসার যে ধরনের সম্মান বা যে ফ্যাসিলিটি পেয়ে থাকেন, সমস্তটুকুই বাবা হরভজন শ্রীকে এখানে দেওয়া হয়। এটা যদি না দেখতাম, মনে মনে ভাবতাম হয়তো সেটা গল্প, কিন্তু না, একদমই না। এই জায়গাটা এসে আমাদের কিন্তু সেই ভাই। সিকিমের দ্বিতীয় দিন আমাদের কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিন তৃতীয় দিন কি কি করেছি সেটাও শেয়ার করব। চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।